সেকশন 11 পর্যন্ত। আচ্ছা, তোমাদের বোধহয় বনি ইয়ামিন নামে একটা ছেলে ছিল 36 ব্যাচের, 35 ব্যাচের, উনি কি আছেন? আজকে আসেন নাই না? 36 ব্যাচের স্যার আজকে আসে নাই। আসেন নাই বনি ইয়ামিন। ওকে, হোয়াট এভার ইট ইজ। আমি তাহলে তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি। আজকে আমরা শিখবো এটা, কম্পিটিশন পিরিয়ড অফ লিমিটেশন। হ্যাঁ, দেখা যায়? বলো। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, কম্পিউটেশন পিরিয়ড মানে হচ্ছে সময় গণনাটা আমরা কিভাবে করব, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সময় গণনাটা আমরা কিভাবে করব। আচ্ছা, তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করো আজকে একটা মামলার রায় হয়েছে, রায় হওয়ার পর তোমাকে তো আপিল করতে চাও, তুমি রায়ের পর কি করবা? নিশ্চয়ই আপিল করতে চাইবা, তুমি সংক্ষুব্ধ হয়েছো। এখন যেহেতু তুমি আপিল করতে চাচ্ছ, এখন আপিলে যেটা লাগবে সেটা হচ্ছে রায়ের একটা মূল মূল যে রায়, ওইটার একটা সার্টিফাইড কপি লাগবে। কি লাগবে? একটা সার্টিফাইড কপি লাগবে। ওই কপিটা তো তুমি ইমিডিয়েটলি পাবা না। কোর্টে কি সাথে সাথে কপি দেয়? পাবা তুমি? পাবা না, তোমার কিছুদিন সময় লাগবে কপিটা বের করতে। ওই যে সময়টা, ওই সময়টা যদি মনে করো সাপোজ তোমার আপিল করার জন্য তোমাকে 7 দিন টাইম দেওয়া হয়েছে আইনে, এখন ওই সার্টিফাইড কপি বের করতেই তোমার 50 দিন লাগছে, তাহলে কি তোমার লিমিটেশন পিরিয়ড শেষ হয়ে যাবে? না স্যার। হ্যাঁ, শেষ হবে না, কারণ এখানে বলা হয়েছে আইনে যেটা, সেটা হলো তোমার এই যে সার্টিফাইড কপি বের করতে যতদিন সময় লাগবে, ওই টাইমটা আমরা তোমার লিমিটেশন পিরিয়ডের সাথে কাউন্ট করব না। বুঝা গেল? বুঝছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে সেকশনটা আমরা যাই, সেকশনে যেটা বলছে সেটা হলো তোমার প্রথমে দেখো, এই যে দেখো সেকশনটা এখানে বলতেছে এই যে where a decree is appealed from a sort or sought to be reviewed, the same requisite for obtaining a copy of the judgment on when it is founded shall also be excluded। তার মানে এই যে দেখো আমরা এই অংশটুকু পড়লাম 12(3). তাহলে আমরা প্রথমেই সহজ উদাহরণটা একটু বুঝলাম যে যখন তুমি যে ডিগ্রির বিরুদ্ধে তুমি আপিল করবা বা যে জাজমেন্টের বিরুদ্ধে তুমি আপিল করবা বা রিভিউ করবা, ওইটা কপি বের করতে যতদিন পর্যন্ত, এটা তো কোর্টের কাজ কপিটা তোমাকে দেয়া, কোর্ট যতদিন টাইম নেবে সেই টাইমটা তোমার লিমিটেশন পিরিয়ডের সাথে কাউন্ট হবে না। লাইক তোমার যদি ওই টাইমটা যতদিন পর্যন্ত লাগছে ওইটা আমরা মাইনাস করে দেব। বুঝছো? বুঝে গেল? না বুঝলে বলো। না স্যার বুঝি নাই। বুঝো নাই? আচ্ছা, তুমি একটা, তোমার বিরুদ্ধে একটা রায় হয়েছে, জাজমেন্ট হয়েছে, এখন তুমি জাজমেন্টের এগেইনস্ট আপিল করতে চাচ্ছ। আপিলে তুমি তো কোর্টকে একটা রেকর্ড দেখাবা, আপিলেট কোর্টে গিয়ে আপিলেট কোর্টে তোমাকে ওই জাজমেন্টের একটা কপি দেখাইতে হবে। এখন ওই জাজমেন্টের কপি তো আর উড়ে উড়ে আসবে না কোথাও থেকে, তোমাকে তো কোর্ট থেকেই নেওয়া লাগবে, নিম্ন আদালত থেকে। তো নিম্ন আদালত তোমাকে যতদিন না পর্যন্ত কপিটা দেবে ততদিন পর্যন্ত তোমার টাইম লিমিটেশন গোনা শুরু হবে না। সাপোজ তোমার হাতে আজকে জাজমেন্ট দিছে, তোমার হাতে জাজমেন্টের আপিল করার সময় হচ্ছে 1 মাস। আপিলের টাইম কত? আমি ধরলাম 1 মাস বা 60 দিন, 60 দিন ধরলাম, ঠিক আছে। এখন তুমি ওই জাজমেন্টের কপি বের করতেই তোমার লেগে গেছে হচ্ছে 90 দিন, তাহলে তো তুমি 30 দিন ওভার হয়ে গেছো। এইখানে তোমার কোনো সমস্যা নেই, এটা তোমার ফল্ট না, এটা কোর্ট তোমাকে সার্টিফিকেট কপি দেন। কোর্ট যতদিন না পর্যন্ত তোমাকে সার্টিফাইড কপি দিচ্ছে ততদিন পর্যন্ত, বা যতদিন তোমার এই কপিটা বের করতে টাইম লাগছে, ওই টাইমটা তোমার লিমিটেশন পিরিয়ডের সাথে গণনা হবে না। তোমার 60 দিন ছিল, তোমার যদি লিমিটেশন পিরিয়ড পারও হয়ে যায় তারপরে ওই 60 দিন ধরা হবে তোমার ওই হাতে 60 দিনই আছে, কারণ ওই কাজটা ওই 60 দিনটা চলে গেছে বিকজ তুমি ওই সার্টিফাইড কপিটা পাও নাই হাতে। এখন দেখা গেল তোমার সার্টিফাইড কপি পাইতে সময় লাগছিল হচ্ছে 25 দিন, তো তাহলে তোমার হাতে তো আরো কতদিন ছিল? 25 দিন যদি তোমার হাতে বা 30 দিন, তাহলে তোমার হাতে আরো 30 দিন ছিল, আই মিন অফিসিয়ালি 30 দিন আছে হাতে। সো মানে তোমার সার্টিফাইড কপি পাইতে তোমার হাতে তোমার লাগছে 30 দিন।
তো তোমার হাতে তো এখনো 30 দিন আছে। তো তুমি চাইলে 30 দিনের মধ্যে মামলা আপিল করতে পারো, এন্ড তুমি 30 দিনের মধ্যে আপিল করো নাই, তাহলে তোমার হাতে আলটিমেটলি কত দিন আছে? কারণ সার্টিফাইড কপির যে টাইমটা, ওই টাইমটা আমরা ধরবোই না, তাহলে তোমার হাতে 60 দিনই আছে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। মানে সিম্পলি জিনিসটা বোঝো যে যতদিন না পর্যন্ত তুমি ওই কপিটা পাচ্ছ ততদিন তুমি আপিল করতে পারতেছো না। ওই কপিটা বের করতে যতদিন টাইম লাগছে, ওই টাইমটাকে আমরা বলবো যে ওই টাইমটা আসলে যায় নাই, ওই টাইমটা তোমার লিমিটেশন পিরিয়ডের সাথে আমরা ধরবো না। স্যার কিসের কপি ওইটা? এই যে কিসের কপি হবে, এই যে দেখো, কোনো জাজমেন্ট, ডিক্রি বা রায়ের যে সার্টিফাইড কপি সেটা না স্যার? হ্যাঁ এই যে দেখো, কপি অফ দ্য জাজমেন্ট আচ্ছা অন হুইচ আচ্ছা, ইট ইজ ফাউন্ডেড। জি স্যার বুঝতে পারছি। জাজমেন্টের কপি যতদিন না পর্যন্ত তোমার হাতে আসতেছে তুমি তো আপিলই করতে পারবা না বা রিভিউ করতে পারবা না। ওই কপিটা পাইতে যতদিন টাইম লাগবে ওই টাইমটা আমরা লিমিটেশন পিরিয়ডের সাথে কাউন্ট করব না, ঠিক আছে? কারণ ওই টাইমটা যদি কাউন্ট করি তাহলে তো তুমি আপিল করতেই পারবা না, কারণ আমাদের কপি বের করতে অনেকদিন টাইম লাগে। আর লিমিটেশনে আপিলের টাইম তো অনেকদিন কম থাকে, আপিল হয়তো 2 মাস বা 3 মাস টাইম থাকে আপিলের। এখন তুমি ওই কপি বের করতেই দেখা যায় 6 মাস চলে যায় অনেক সময়। স্যার 7 দিনও তো থাকে স্যার আপিলের টাইম। হ্যাঁ, আপিলের টাইম 7 দিনও আছে, জানো মামলাতে তোমরা? মৃত্যুদণ্ডের আপিল করতে সময় দেওয়া হয়েছে মাত্র 7 দিন। জি স্যার, যেদিন মৃত্যুদণ্ডেরটা স্যার 7 দিন দেওয়া। হ্যাঁ, আর্টিকেল 150 তে বলা আছে যে মাত্র 7 দিনের মধ্যে তোমাকে আপিল করতে হবে, বুঝছো? only 7 days। ওকে, তারপরেরটা একটু দেখি আমরা। হ্যাঁ, তারপরে সাবসেকশনটা, তাহলে এই অংশটুকু তো বুঝলাম। আচ্ছা আচ্ছা, এইটা দেখো, এটা বলতেছে যে ইন কম্পিউটিং দ্য পিরিয়ড লিমিটেশন প্রেসক্রাইব ফর অ্যান অ্যাপ্লিকেশন টু সেট অ্যাসাইড অ্যান অ্যাওয়ার্ড, দ্য টাইম রিকুইজিট ফর দ্য অবটেনিং দ্য কপি অফ দ্য অ্যাওয়ার্ড শ্যাল বি এক্সক্লুডেড। অ্যাওয়ার্ড জিনিসটা আসলে একটু তোমাদের কাছে কনফিউজিং মনে হতে পারে। অ্যাওয়ার্ড মানে হচ্ছে তোমার রোয়েদাদ বলে হয়, বা রোদ, এটা 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 এখানে বলে হচ্ছে, হ্যালো, আচ্ছা তোমার কি হোয়াইট বোর্ড দেখতে পাও? জি না স্যার। না স্যার, স্যার, আমরা শুধু স্যার এটা বইটা দেখতেছি স্যার। দেখতেছি। হোয়াইট বোর্ড দেখো না? না স্যার। আচ্ছা ঠিক আছে, হোয়াইট বোর্ড দেখতে হবে না। আচ্ছা দেখো, রোয়েদাদ মানে হচ্ছে, মনে করো তুমি হচ্ছে একটা আরবিট্রেশন অ্যাক্টে মামলা হয়েছে। আরবিট্রেশন অ্যাক্ট মানে তোমার একটা জাহাজ একটা দেশের সাথে চুক্তি করছিলা তুমি, তো আরবিট্রেশন অ্যাক্টের যে মামলাগুলো হয় সেখানে তোমার, অথবা তোমার লেবার কোর্ট, লেবার অ্যাক্টের আন্ডারে মামলা হয়েছে, লেবার কোর্ট তোমার পক্ষে 10,000 টাকা ফাইন, আই মিন কোন একটা কোম্পানিকে মনে করো যে বলছে যে 1 লক্ষ টাকা ফাইন করলাম তোমাকে, এটাকে বলে অ্যাওয়ার্ড। বুঝছো? যখন কোনো এডিআর হয়, এডিআর মানে হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, তো আরবিট্রেশন হয় বা এডিআর হয় তখন তোমার যে টাকাটা দেয়া হয় ওটাকে বলে অ্যাওয়ার্ড। এখন তুমি ওই যে অ্যাওয়ার্ড তোমার বিরুদ্ধে গেছে, মনে করো বলা হলো, কোর্ট তোমাকে বললো যে এই অমুক লেবারকে তুমি হচ্ছে বিনা কারণে ফায়ার করছো বা বিনা কারণে তাকে তুমি চাকরি থেকে বরখাস্ত করছো, ওকে তুমি 10 লক্ষ টাকা হচ্ছে ইয়ে দাও, অ্যাওয়ার্ড দাও, মানে কম্পেনসেশন দাও বেসিক্যালি। তুমি ওই রায়টার বিরুদ্ধে কি করতে চাও? আপিল করতে চাও। এখন আপিল যদি করতে হয় তোমাকে ওই অ্যাওয়ার্ডের কপিটা তো তোমার ইয়েকে দেখাইতে হবে, ওই রায়ের কপিটা তো কোথায় দেখাতে হবে? আপিলের কোর্টে গিয়ে দেখাইতে হবে, লেবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাওয়া লাগবে তোমাকে যখন। তো ওই যে টাইমটা, আই মিন ওইটা বের করতেও যতদিন টাইম লাগবে ওই টাইমটা গণনা হবে না। বুঝা গেল? ইজ দেয়ার এনি কনফিউশন? স্যার এটা আরেকবার একটু বললে ভালো হইতো। আচ্ছা, এটা বলতে বোঝাচ্ছি, মনে করো কোনো একটা কোর্ট থেকে কারোর বিরুদ্ধে কোনো একটা অ্যাওয়ার্ড পাস করা হয়েছে। অ্যাওয়ার্ড কখন পাস করা হয়? যখন তোমার এই আরবিট্রেশন কোর্টগুলোতে যাওয়া হয়। সব কোর্টে আবার অ্যাওয়ার্ড দেওয়া হয় না, আরবিট্রেশন কোর্টগুলোতে তোমার হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া হয়। যেমন লেবার কোর্টে অ্যাওয়ার্ড দেয়। মনে করো কোনো লেবারকে তুমি বিনা কারণে চাকরি থেকে বরখাস্ত করছো, তো ওই যে লেবার, ওই লেবারের পক্ষে মনে করো বলা হলো যে মালিক পক্ষ আপনি যেহেতু জোর করে ফায়ার করছেন তাকে, ওকে হচ্ছে 10 লক্ষ টাকা কি করবেন? অ্যাওয়ার্ড দেবেন। অ্যাওয়ার্ড মানে আর কি বেসিক্যালি তাকে কম্পেনসেশন দিবা বা ক্ষতিপূরণ দিবা। এখন ওই ক্ষতিপূরণের বিরুদ্ধে তুমি কি করবা? আপিল করবা।
কারণ আপিল করতে হলে ক্ষতিপূরণের কপিটা তো তোমাকে দেয়া লাগবে, মানে কোর্টে দেখাইতে হবে যে এই যে কপি, কারণ ওই কপিটা বের করতে যতদিন টাইম লাগবে ওই টাইমটাও আমরা গণনা করবো না। বুঝতে পারছি স্যার। মারুফা বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা আরেকটা পয়েন্ট দেখো তো, in computing the period of limitation prescribed for an appeal, application for leave to appeal or an application for review of a judgment, the day, দেখো, the day on which the judgment complained was pronounced, মানে যেদিন জাজমেন্টটা প্রোনাউন্স করা হয়েছে, তারপরে হচ্ছে the time requisite for obtaining the copy of the decree, মানে যে ডিক্রির কপিটা পাইতে যতদিন লাগছে, অথবা সেন্টেন্স অর অর্ডার shall be excluded। তার মানে বেসিক্যালি তোমার কোর্ট থেকে যেসব কপিগুলা বের করতে হবে, মানে তোমাকে আপিল রিভিউ করার জন্য কোর্টের কাছে যেসব কপিগুলো জমা আছে বা যেসব অফিসিয়াল ডকুমেন্টগুলা যেটার বিরুদ্ধে তুমি আপিল বা রিভিউ করতে চাচ্ছ, এই অফিসিয়াল ডকুমেন্টগুলো তো তোমার হাতে নাই, এগুলো তো কোর্টের কাছে জমা আছে, তো লোয়ার কোর্টের কাছে জমা আছে। ওই জিনিসগুলো বের করতে যতদিন টাইম লাগবে ওই টাইমটা আমরা গণনার ভিতরে নেব না। এখানে বলতেছে যেদিন জাজমেন্ট দেয়া হয়েছে ওই দিনটাও বাদ যাবে, ওই জাজমেন্টের কপি যতদিন বের করতে পারো নাই ওই টাইমটাও বাদ যাবে। বুঝা গেল? বুঝলা? হ্যাঁ বা না কিছু বলো। জি স্যার। স্যার টুম্পা মেসেজ দিতেছে, ওর কি মিউট করে রাখছেন নাকি? ও নাকি কথা বলতেছে কিন্তু আমরা তো কেউ শুনি না। ও তো কিছুই বলে না টুম্পা, টুম্পা তো নাই গ্রুপে, এই তো আছে, তো কিছুই তো বলে না। আচ্ছা দেখো, আমার প্রশ্ন, আমার কথা হলো এটা, মানে 12 নম্বর সেকশন ক্লিয়ারলি একটা কথা বলছে যে অফিসিয়াল ডকুমেন্ট গুলা যতদিন পর্যন্ত না তোমার হাতে আসতেছে ততদিন পর্যন্ত তুমি আপিল রিভিউ কিছুই করতে পারতেছো না। তো এই অফিসিয়াল ডকুমেন্ট গুলা বের করতে বা অফিসিয়াল ডকুমেন্ট গুলা তোমার হাতে আসতে, সার্টিফাইড কপিগুলো তোমার হাতে আসতে যে টাইমটা লাগবে ওই টাইমটা আমরা লিমিটেশন পিরিয়ডের ভিতরে ধরবো না। বোঝা গেল? যদি টাইম চলেও যায়, পারও হয়ে যায়, তারপরেও কোনো সমস্যা নেই। এটা কমন সেন্সের ব্যাপার, বুঝতে পারছি স্যার। আচ্ছা এটাও দেখো, in computing the period of limitation prescribed for any suit, appeal or application, the day from which such period is to be reckoned shall be excluded। আচ্ছা এটা বলতে বোঝাচ্ছে তুমি কোনো একটা টাইম গণনার ক্ষেত্রে আমরা কিভাবে গণনা করি বলো তো? আমরা গণনা করি, আমরা কি এইভাবে ধরি যে আজকে মনে করো রায় দেয়া হয়েছে, আজকে যদি রায় দেয় তাহলে আজকের দিনটা বাদ, কাল থেকে টাইম গণনা শুরু হবে, 21, 22, 23, আজকে ধরো 20 তারিখ, 20 তারিখে রায় দিছে, তুমি কি 20, 21, 22, 23, 24, 25 এভাবে ধরবা? ধরবা না, ধরবা 21, 22, 23, 24, 25, 26, 27, যে দিনে তোমার ঘটনাটা ঘটছে ওই ঘটনা ওই তারিখটা বাদ, তারপরে থেকে তুমি টাইম গণনা শুরু করবে। এই কথাটা বুঝছো? বুঝছো? বুঝা গেল? জি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে, 12 নম্বর সেকশন বুঝছো? এবার 13 নম্বরটা একটু বুঝি আমরা। মনে করো কারোর বিরুদ্ধে তুমি মামলা করতে চাও, জয় জয় হচ্ছে আজমেরি জাহান মিমের বিরুদ্ধে মামলা করতে চাই। এখন আজমেরি জাহান মিম জয়ের টাকা নিয়ে বিদেশে পালাই গেছে। আজমেরি জাহান মিম কি করছে? জয়ের টাকা নিয়ে বিদেশে পালাই গেছে। এখন বিদেশে থাকা অবস্থায় জয় তো মামলা করে লাভ হবে? কোন রেমেডি পাবে জয়? পাবে না। না স্যার। এই জন্য এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি যখন তার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছ ওই মুহূর্তে সে যদি তোমার বাংলাদেশের বাইরে থাকে অথবা বাংলাদেশের সাথে তোমার লাইক বাংলাদেশ গভর্নমেন্ট তাকে নিয়ে আসতে পারবে এমন কোন দেশের বাইরে থাকে, সাপোজ ইন্ডিয়ার সাথে আমাদের তোমার এক্সট্রাডিশন ট্রিটি আছে, তো এখন যদি তুমি মামলা করো তাহলে বাংলাদেশ সরকার চাইলে তোমার তাকে ওই দেশ থেকে নিয়ে আসতে পারবে। বোঝা গেল? তো এমন দেশ না, সে চলে গেছে মনে করো যে হাঙ্গেরিতে, হাঙ্গেরির সাথে তো আমাদের কোনো চুক্তি ফুক্তি নাই, তাহলে এমন কোন দেশ
যেটা বেসিক্যালি বাংলাদেশের বাইরে অথবা বাংলাদেশের সাথে চুক্তি আছে এমন কোনো দেশের বাইরে, লাইক যেখানে বাংলাদেশের কোর্টের কোনো কন্ট্রোলই নাই, এইসব দেশে যদি কোনো লোক চলে যায়, তাহলে ওই যে সময়টা সে বাইরে থাকবে ওই সময়টা লিমিটেশন পিরিয়ড গণনা হবে না। এখন জয়ের তো 3 বছরের ভিতরে মামলা করতে হতো, কারণ সে মানি সুট করবে, কারণ টাকা ফেরতের মামলা। এখন আজমেরি জাহান মিম টাকা নিয়েই চলে গেছে, হাঙ্গেরি চলে গেছে। এখন হাঙ্গেরি সে যদি সারা জীবনও বসে থাকে, সে যেদিন দেশে আসবে সেদিন থেকে 3 বছর গণনা শুরু করবো আমরা। বুঝছো? জি স্যার, এটা জি স্যার, পারছি বুঝতে পেরেছি। এটা সহজ আছে। ওকে, এটাও সহজ, এটা সহজ, এটা একদম ইজি। তারপরে যে 14 নম্বর সেকশন খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এক্সক্লুশন অফ টাইম অফ প্রসিডিং বোনাফাইডি ইন কোর্ট উইদাউট জুরিসডিকশন। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 14 নম্বর সেকশনটা খুব অ্যাপ্লিকেবল হয়, মানে ভুল কোর্টে গিয়ে তুমি মামলা করে বসে আসো। রিপোর্টটা বুঝছো? তুমি ভুল কোর্টে গিয়ে মামলা করে বসে আসো, তোমার মামলা করার স্যার কথা ছিল এক একটু জায়গায়। স্লো বললে ভালো হয়, একটু স্লো বলেন। ওকে, স্লো বলতেছি। 14 নম্বর সেকশন। ওকে, আমরা একটু সেকশনে যাই। আচ্ছা, তুমি একটা সিভিল স্যুট ফাইল করবা। কি ফাইল করবা? সিভিল স্যুট। স্যুট ফাইল করতে গিয়ে, স্যুট মানে তুমি একটা দেওয়ানি মামলা করবা। আমরা সবাই দেওয়ানি মামলা করতে হলে কিছু জিনিস মাথায় রাখতে হয়। প্রথম কথা যেটা হলো, তোমাকে মাথায় রাখতে হবে যে কোর্টের জুরিসডিকশন কি। ওটা সিপিসি যখন পড়বো তখন ডিটেইলে পড়াবো, তোমাদের সিম্পলি একটা জিনিস বুঝাই দিই, সেটা হলো একটা কোর্টের টেরিটোরিয়াল জুরিসডিকশন থাকে, আর একটা ওই সেম কোর্টেরই তোমার হচ্ছে পিকিউনিয়ারি জুরিসডিকশন থাকে। টেরিটোরিয়াল জুরিসডিকশন মানে হচ্ছে তার ওই কোন নির্দিষ্ট। অধিক্ষেত্রের ভিতরে, হ্যাঁ, তুমি কোন এরিয়ার ভিতরে গিয়ে মামলাটা করতে পারবা। আরেকটা হচ্ছে তুমি কত টাকার মামলা কোন কোর্টে যাবা, এই জিনিসগুলো মাথায় রেখে মামলাটা ফাইল করতে হয়। এখন তুমি এই যে জিনিসগুলা মাথায় না রেখে একটা কোর্টে গিয়ে মামলা করে ফেলছো, বোঝা গেল? একটা মামলা জি করে স্যার। ফেলছো, মামলা করে তুমি মামলা চালাচ্ছ, ঠিক আছে, মামলা চালাচ্ছ, বোনাফাইড ইন্টেনশন থেকে মামলা করছো, বোনাফাইডলি তুমি সেখানে ফাইট করতেছো, সেখানে তুমি রেগুলারলি তুমি অ্যাপিয়ার করতেছো। এখন দেখো, ওই কোর্ট কি তোমাকে কোনো রেমেডি দিতে পারবে? পারবে না। না স্যার। আলটিমেটলি কি হবে? আলটিমেটলি যেটা হবে সেটা, ট্রান্সফার করে দিবে কি ওই স্যার? কোর্ট তোমাকে, না, ওই কোর্ট তোমার হচ্ছে মামলাটা রিটার্ন করে দেবে। কি করবে? রিটার্ন করে দেবে। রিটার্নটা কোথায় আছে বলা, আমাদের কোড অফ সিভিল প্রসিজার, লিমিটেড কোড অফ সিভিল প্রসিজার সিপিসির অর্ডার 7 আলোচনা করা আছে। অর্ডার 7 রুল 10 ওখানে বলছে রিটার্ন অফ এ প্লেইন্ট, মানে যদি তুমি ভুল জায়গায় মামলা করো তাহলে সেই কোর্ট ওই প্লেইন্ট যেটা বা ওই আরজির যে কপিটা ওটা রিটার্ন করে দেবে, মানে তোমাকে ফেরত দিয়ে দেবে। এবং ওই রিটার্নের ভিতরে লিখে দেবে যে তুমি কবে মামলা ফাইল করছো এবং কবে তোমাকে ফেরত দেওয়া হয়েছে। কেন লিখে দেবে বলো তো? কারণ ওই টাইমটা তোমার বাদ যাবে, বুঝছো? লিমিটেশন পিরিয়ড থেকে ওই টাইমটা বাদ যাবে। জি স্যার, তোমার বুঝতে কোর্ট, পারছি। বোঝা গেল? কারণ তুমি ভুলে মামলা করে ফেলছো, ভুলে মামলা করে তুমি সেখানে মামলা চালাচ্ছ, সবকিছু করতেছো, কিন্তু ওই কোর্টের যেহেতু তোমার ইয়ে দেওয়ার ক্ষমতা নাই, তোমাকে রেমিডি দেওয়ার ক্ষমতা নাই, ওই কোর্ট যেটা করবে সেটা হচ্ছে মামলাটা রিটার্ন করে দেবে তোমাকে। আর রিটার্ন করার সময় সে একটা কাজ করবে, সে তুমি যেদিন মামলা ফাইল করছো এবং যতদিন পর্যন্ত মামলা চলছে ওই টাইমটা, দেখা গেল তুমি 3 মাস ধরে মামলা চালাইছো, ওখানে ওই যেদিন ফাইল হয়েছে এবং যেদিন রিটার্ন হয়েছে ওই টাইম দুইটা উল্লেখ করে দেবে ওই রিটার্নের ভিতরে, ওই কপির ভিতরে। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ওই টাইমটা আমরা কি করব, ধরবো না, ওই টাইমটা আমরা লিমিটেশন পিরিয়ডের মধ্যে আনবো না, বুঝছো? এখন তুমি কি করবা, তুমি আর একটা কোর্টে গিয়ে, যেদিন যেটাতে তোমার হচ্ছে জুরিডিকশন আছে সেই কোর্টে চলে যাবা, গিয়ে ওখানে গিয়ে মামলাটা ফাইল করবা, এবং সেখানে তোমার ওই কোর্টে যতদিন টাইম তোমার ওয়েস্ট হয়েছে ওই টাইমটা আমরা ধরবো না, বুঝছো? তো তোমার যদি লিমিটেশন টাইম, মনে করো সাপোজ তোমার লিমিটেশন টাইম ছিল হচ্ছে 1 মাস, তুমি 1 মাস, লাস্ট 1 মাসের মধ্যে গিয়ে তুমি ওখানে গিয়ে মামলা করছো, বুঝছো? মানে
তোমার 3 বছর টাইম ছিল, তুমি মামলা না করে লাস্ট 1 মাস হাতে টাইম আছে, তুমি গিয়ে একটা ভুল কোর্টে গিয়ে মামলা করে বসে আছো। এখন ওই ভুল কোর্টে গিয়ে তুমি 2 মাস ধরে মামলা চালাইছো, তাহলে তো অফিসিয়ালি তো তোমার টাইম শেষ, তাই না? অফিসিয়ালি তো তোমার টাইম শেষ, কারণ তুমি তোমার 1 মাস হাতে ছিল, তো তুমি ওই মামলা করলা ভুল কোর্টে গিয়ে, এবং ভুল কোর্টে গিয়ে আরো 2 মাস চালাইছো মামলা, তাহলে তো তোমার তো 1 মাস এক্সিড হয়ে গেছে, আলটিমেটলি তোমার হাতে আর টাইম নাই। কিন্তু ল বলতেছে না, প্রবলেম নাই, তুমি ভুল কোর্টে গিয়ে যতদিন মামলা করছো ওই টাইমটাকে আমরা কাউন্ট করব না। তাহলে তোমার কতদিন টাইম থাকবে হাতে? ওই 1 মাসের টাইম থাকবে। বুঝছো? জি স্যার স্যার। যদি প্রমাণ করা হয় যে এখানে ওনার বোনাফিডা ইন্টেনশন ছিল না, তাহলে তাহলে তো তুমি বেনিফিট পাবা না, তোমাকে বোনাফাইডি ইন্টেনশন দেখাইতে হবে। লাইক তুমি নতুন কোর্টে যখন মামলা করতে যাবা, তখন অবশ্যই তোমাকে এটা প্রুভ করতে হবে যে আমি ভুলে তোমার হচ্ছে এই জিনিসটা করে ফেলছিলাম। লাইক তুমি যখন নতুন কোর্টে যাবা, তখন এই সেকশন 14 এর আন্ডারে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। বুঝছো? এবং এই 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 বার্ডেনটা তোমাকে প্রুভ করতে হবে যে আমি বোনাফাইডি ইন্টেনশন থেকে আর একটা কোর্টে ভুলে গিয়ে মামলা করে ফেলছি, অথবা আমার লয়ার যিনি আছেন উনি একটা মদন, উনি আমাকে ভুলে সাজেশন দিছে, এন্ড তার সাজেশনে গিয়ে আমি ওই কোর্টে গেছি। এন্ড তুমি তো লেম্যান, তুমি তো সবকিছু জানো না, তাই না? তুমি বলবা যে আমার লয়ারের সাজেশনে গেছি আমি ওই জায়গায়। বুঝছো? জি স্যার বুঝতে জি পারছি। স্যার। ওকে, আচ্ছা। আচ্ছা, এটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, এটা হচ্ছে স্যুটের ক্ষেত্রে, আর এটা কিসের ক্ষেত্রে? অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ওকে, মানে প্রথম অংশটা হচ্ছে স্যুটের ক্ষেত্রে, পরের অংশটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, একই কথা বলে। মানে তুমি স্যুট ভুল জায়গায় করছো, রিটার্ন করবে, তুমি নতুন জায়গায় গিয়ে করবা। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সেম, তুমি একটা অ্যাপ্লিকেশন দিছো ভুল কোর্টে বা ভুল ফোরামে, তোমার ভুল জায়গায় তুমি চালাচ্ছ কিছুদিন, তো পরে তোমার কাছে মনে হলো না 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 আমি তো ভুল করে ফেলছি, তখন তোমাকে রিটার্ন যেদিন করে দেবে অ্যাপ্লিকেশনটা, তখন তুমি মনে করবা যে ঠিক আছে, যে এই টাইমটা তাহলে আমাকে বাদ দিতে হবে, ওই রেমিডিটা তুমি পাবা, প্রবলেম নেই। বোঝা গেল? জি স্যার বুঝতে পারছি। এই যে দেখো, আচ্ছা, এখানেও কিন্তু একই কথা বলছে। তুমি যেদিন ওই টাইমটা গণনা করবা যে কতদিন আমাকে বাদ দিতে হবে, তোমার কিন্তু কোর্ট লিখে দেয় যে এত তারিখে মামলা করছো এবং এত তারিখে মামলাটা কি হয়েছে আমি রিটার্ন করছি। তাহলে ওই যে ডেটটা তুমি হচ্ছে মামলাটা ফাইল করছিলা, এবং যে ডেটে তোমাকে হচ্ছে মামলাটা এন্ড হয়েছে, মানে তোমাকে ফেরত দিছে, ওই দুইটাকেও তুমি কাউন্ট করে নিবা, একসাথে যোগ করে নিয়ে বাদ দিবা। লাইক আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে বলি। মনে করো তুমি 1 তারিখে তুমি হচ্ছে মামলা ফাইল করছিলা, এবং 10 তারিখে তোমার মামলাটা রিটার্ন করছে, তাহলে টোটাল কতদিন ওখানে ছিলা তুমি, কতদিন তুমি হচ্ছে ভুলে মামলা করছো। তখন এখানে তোমাকে বলতেছে তুমি 1 2 3 4 5 6 7 8 9 10, কতদিন হলো বলো তো জয়? 10 দিন স্যার। 10 দিন, এইভাবে গুনবা। বুঝছো? কারণ ওখানে ডেটে লেখা দিছে যে 1 তারিখে মামলা ফাইল হয়েছে, 10 তারিখে রিটার্ন হয়েছে, তাহলে কতদিন হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে গুনে তুমি হচ্ছে তোমার ওই 10 দিন 10 ডেজ উইল বি এক্সক্লুডেড। ওই 10 ডেজে তোমার কোনো ধরনের প্রবলেম নাই, ওই 10 ডেজ তুমি এক্সেশন পাবা, এক্সটেন্ডেড ডে। তার মানে হচ্ছে স্যার যেদিন মামলা করা হবে এবং যেদিন মামলাটা রিটার্ন দেওয়া হবে, এই দুইটা দিনই আমরা কাউন্ট করব। এই হ্যাঁ, দুইটা দিন কাউন্ট করে তারপর হচ্ছে সেটা আমরা হচ্ছে এখান থেকে বাদ দিব। বাদ দেবো, বাদ দেবো, হ্যাঁ। আচ্ছা, স্যার এখান থেকে কি রকম কোশ্চেন হইতে পারে নরমালি স্যার? আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেনের ব্যাপারে বলি। সেকশন 13 থেকে নরমালি প্রশ্ন হবে না। এখানে এটা পুরো একটা চাঙ্ক, এই যে 12 থেকে শুরু করে, হ্যাঁ, 12 13 14 15 16 17 18 19, হ্যাঁ 19 পর্যন্ত মোটামুটি একটা চাঙ্ক। তো পরীক্ষায় যে প্রশ্নটা হয় সেটা হলো যে হাউ টু কম্পিউট দ্য লিমিটেশন, লিমিটেশন পিরিয়ড কিভাবে গণনা করবা তুমি। তখন তোমাকে 12 থেকে পুরোটা আলোচনা করতে হবে, শর্টে আলোচনা করবা, ডিটেলে আলোচনা করার দরকার নেই। এরকম একটা প্রশ্ন হতে পারে 10 স্যার মার্ক। রিটেন কোশ্চেনের জন্য এটা। এটা রিটেনের। আরেকটা হতে পারে তোমার ইলাস্ট্রেশন থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, যে তোমার
দেখা গেল এই যে মানে একটা উদাহরণ দিলাম, তুমি যে তুমি ভুল কোটে একটা মামলা করছো, তোমাকে রিটার্ন করে দিল, তুমি কতদিন তুমি হচ্ছে এক্সট্রা টাইম পাবা গণনা করে দেখাও, এই টাইপের একটা উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারে, তুমি তখন হিসাব করে দেখাবো এটা রিটার্নে। আর প্রিলিতে আসলে তোমার ওই প্রশ্ন দেবে যে নিচের কোন ক্ষেত্রে তুমি ইয়ে পাবা, এক্সেশন পাবা, বা তোমার লিমিটেশন পিরিয়ড তুমি এক্সটেন্ডেড টাইম পাবা কি পাবা না, হ্যাঁ বা নাতে উত্তর দিবা। সহজ আসে প্রিলিতে প্রশ্ন এখান থেকে, বুঝছো? বুঝা গেল? জি স্যার। ওকে, তারপরে তোমার হচ্ছে এই জিনিসটা লিখে দেবে যে এক্সক্লুশন অফ টাইম অফ প্রসিডিং বোনাফাইড ইন এ কোর্ট উইদাউট জুরিসডিকশন, এটা কত নম্বর সেকশনে আছে? 14 নম্বর সেকশন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন explanation 2 বলতেছে for the purpose of this section a plaintiff or an applicant resisting an appeal shall be deemed to be prosecuting a proceeding। আচ্ছা, prosecuting a proceeding কেন এই কথা নিয়ে আলোচনা করা হলো? বেসিক্যালি তোমাকে তো, তুমি মামলা করে বসে আসো, তাহলে তো তোমাকে হচ্ছে এক্সটেন্ডেড টাইম দেবেন, তোমাকে কি করতে হবে? মামলা লড়তেছো তুমি, এই কথা বলা আছে এখানে। তুমি মামলা করছো এবং করে সে কি করতেছো, তুমি লড়তেছো, অথবা আপিল করছো, আপিল করে তুমি লড়তেছো। যদি তুমি বোনাফাইড ইন্টেনশন থেকে লড়ো, তখনই ধরা হবে যে না, লোকটা লড়ছে মামলা, এখন ভুলে করে ফেলছে, তাকে আমরা টাইমটা বাড়াই দেবো, সমস্যা নেই। কিন্তু তুমি মামলা ফাইল করে বসে আসো, তাহলে কি তোমাকে টাইম দেবে এক্সট্রা? দেবে না। ইউ মাস্ট প্রসিকিউট দ্যাট। প্রসিকিউট মিনস তোমাকে ডিফেন্ড করতে হবে নিজেকে, অথবা তোমাকে নিজের মামলা প্রুভ করার চেষ্টা করতে হবে, তোমাকে সাক্ষী হাজির করতে হবে, তোমাকে দেখতে হবে যে তুমি মামলা চালাচ্ছ কিনা, এটা দেখবে কোর্ট, বুঝছো? কথা কও না কেন তোমরা, আলাপ বুঝছো বললে একটু উত্তর টুত্তর দিও। খন্দকার আসপিয়া। জি স্যার। স্যার আরেকবার বুঝান। হ্যাঁ এই তো আরেকবার বলতে বুঝাচ্ছি যে 14 নম্বর সেকশনে আমরা বললাম না যে তুমি ভুল কোর্টে গিয়ে আপিল অথবা অ্যাপ্লিকেশন করছো, অথবা তুমি একটা মামলা করে বসে আসো, তোমাকে তো টাইমটা বাড়াই দেওয়ার কথা বলতেছি আমি, যে হ্যাঁ তুমি ভুল কোর্টে করে ফেলছো, কোর্ট তোমাকে টাইম বাড়াই দেবে, সমস্যা নেই। আই মিন তুমি ওই যে টাইমটা ভুল কোর্টে মামলা করছো ওই টাইমটা বাদ দেবো আমরা। কিন্তু তুমি ভুল কোর্টে মামলা করছো বললেই হবে না, তোমাকে দেখাইতে হবে যে তুমি মামলা করছিলে এবং মামলাটা লড়ছিলে। লাইক, বুঝছো এবার? জি স্যার। তো মামলা লড়ছিলা বলতে কি বোঝায়? তুমি তুমি মামলাটা প্রসিকিউট করছো, মানে তুমি সেখানে বোনাফাইড ইন্টেনশন থেকেই মামলাটা লড়ছো। ইটস নট লাইক তুমি মামলা ফাইল করে বাড়িতে বসে আছো। বোঝা গেল? জি স্যার। ওকে, আচ্ছা 15 নম্বর সেকশন ইম্পর্টেন্ট না, 16 পড়ি আমরা। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে যখন আমরা সিপিসি পড়বো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। আমি তোমাদের সিম্পলি একটা জিনিস বুঝাই দিই, সেটা হলো অনেক সময় কি হয়, এই যে দেখো, for a suit for possession by purchaser at a sale in execution of a decree, the time during which the proceeding to set aside the sale has been presented, prosecutor shall be excluded। মানে মনে করো কোনো একটা মামলা হয়েছে, ওকে, আমাদের খন্দকার আসপিয়া মারুফার বিরুদ্ধে একটা মামলা করছে, ওকে, খন্দকার আসপিয়া মারুফার বিরুদ্ধে একটা মামলা করছে। এখন খন্দকার আসপিয়া মামলাতে জিতছে, ওকে, জেতার পর মারুফার কাছ থেকে সে মনে করো যে 2 কোটি টাকা পায়। মারুফা এখন 2 কোটি টাকা দিতে পারতেছে না। এখন কোর্ট কি করবে? কোর্ট হচ্ছে মারুফার যে জমি জমা আছে ওইগুলা কি করবে? ক্রোক করবে, অ্যাটাচ করবে। অ্যাটাচ করে কি করবে? বিক্রি করবে। কিভাবে বিক্রি হয় ওটাকে বলো তো? নিলামে বিক্রি হয়। এখন নিলামে বিক্রি হয়েছে, এখন নিলামে বিক্রিতে কিনছে কে? জয় কিনছে। বোঝা গেল? তো একটা তাহলে মামলাটা করলো কে? আসপিয়া করছে। মামলা আসপিয়া করার পর সেই মামলা হারলো কে? মারুফা হারলো। তার মানে আসপিয়া একটা ডিগ্রি পাইছে মামলাতে। তারপরে এই ডিগ্রিটা যখন এক্সিকিউট করতেছে, এক্সিকিউট করা মানে হচ্ছে তোমার ডিগ্রিটা বলবৎ করতেছে। ওই বলবৎ করার পদ্ধতি হচ্ছে মারুফার সমস্ত জমি যেগুলো আছে ওইগুলা অ্যাটাচ করে সেল করা হলো।
সেল করার সময় ওই সেল প্রপার্টিটা কিনলো কে? পার্চেজার কে হলো? জয়। জয় টাকা দিয়ে কিনছে, স্বাভাবিক কথা। তো জয় তো কি চাইবে? পজিশন চাইবে না। কারণ কি? সেলটা কেন করা হয়েছে? সেলটা করা হয়েছে যাতে করে তোমার ওই মারুফার ওই সেলটা করে টাকা জয় শোধ যে করা টাকাটা, যায়। হ্যাঁ, যে টাকাটা দেবে ওটা খন্দকার আসবেটা দেয়া যায়। জি সোজা স্যার। কথা। ওকে। এখন জয় যেহেতু কিনে ফেলছে জমিটা, এখন জয় কি চাইবে বলো তো? ও দখলে জমি যাইতে পজিশন, চাবে, টাকা দিয়ে দখলে কিনছে। যাইতে চাইবে, পজিশন চাইবে। কিন্তু মারুফার কাছে হঠাৎ করে কিছুদিনের মধ্যে টাকা চলে আসছে। মারুফা চিন্তা ভাবনা করলো, আমি একটা কাজ করি, আমি এই সেলটাকে সেট অ্যাসাইড করি। কি করি? সেট অ্যাসাইড করি, বাতিল করি। বোঝা গেল? বোঝা গেল? সেল বাতিলের মামলা। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, অলরেডি তো স্যার সেল করে ফেলছে। না, এটা সুযোগ আছে, আইনে সুযোগ আছে। মানে তোমার এক্সিকিউশন অফ এ ডিক্রির ক্ষেত্রে যখন তোমার একটা প্রপার্টি সেল করা হয়, তখন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তোমার ওই সেলটাকে বাতিল করার একটা সুযোগ দেয়া হয়। কারণ এই আইনের উদ্দেশ্য তো তোমার হচ্ছে মারুফার জমি বিক্রি করে টাকা দেয়াটা না। উদ্দেশ্য ছিল হচ্ছে খন্দকার টাকাটা আসবে, দেওয়া। টাকাটা দেয়া। এখন জমিটা তো নিয়ে আলটিমেটলি তার লাভ নাই, তাই না? তো জমি যদি জি মারুফার স্যার। কাছে থাকে আরো ভালো। এই জন্য তোমার আইন একটা সুযোগ দেয় যে এই টাকাটা যেটা তোমার বাকি আছে, ওই টাকা যদি তুমি নির্দিষ্ট টাইমের ভিতরে দিয়ে দিতে পারো আফটার সেল, তাহলে সেলটা অ্যাবসলিউট করবো না, আমরা সেলটা সেট অ্যাসাইড করে দেবো, বাতিল করে দেবো। বুঝছো? এবং তখন জয়কে আর পজিশনটা দেয়া হবে না। জয় যত টাকা জমা করছিল সেটা জয়কে আবার ফেরত দেওয়া হবে। এটা কমন সেন্সের ব্যাপার। এখন এই যে টাইম পিরিয়ডটা, মানে করো মারুফা যে সেলটা বাতিল করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিছে, এখন এই অ্যাপ্লিকেশন দেওয়ার পর কোর্টের কি কাজ হবে বলো তো? কোর্ট দেখবে যে আদৌ তোমার সেট অ্যাসাইড করা যায় কিনা, নির্দিষ্ট টাইমের ভিতরে টাকাটা শোধ করছে কিনা। তো এই এটার জন্য একটা টাইম চলে যাবে না, প্রসেস কিছুদিন চলে যাবে না? দেখা গেল যে 2-3 মাস ধরে এইভাবেই চলতেছে, সেট অ্যাসাইডের প্রসেসটা চলতেছে। এখন স্বাভাবিক কথা, যেহেতু সেট অ্যাসাইডের প্রসেস চলতেছে 2 মাস ধরে, তাহলে তো তোমার হচ্ছে এই আপিলটা তো আটকাই থাকবে। তখন বিক্রি হয়ে গেছে, আপিল কি করতে পারবে? নিশ্চয়ই পারবে না, কারণ সেট অ্যাসাইডের প্রসেসই তো শেষ হয় নাই এখন। এই যে টাইমটা, এটাকে আমরা লিমিটেশন পিরিয়ডের মধ্যে আনবো না। এই কথাটা তোমার সেকশন 16-তে বলা আছে যে যতদিন পর্যন্ত তোমার সেট অ্যাসাইডের জন্য কার্যকলাপ চলবে, ততদিন পর্যন্ত আমরা ডিক্রি হওয়ার পরেও কি হবে না, আপিলের টাইমটা আমরা গণনায় আনবো না। লাইক ডিক্রির পরে ধরো টাইম ছিল তোমার হাতে 3 মাসের মধ্যে আপিল করবা তুমি, যেদিন থেকে রায় হয়েছে বা ডিক্রি হয়েছে ওই দিন থেকে 3 মাসের মধ্যে আপিল করবা। এখন মারুফা তো ইন দ্য মিন টাইম তোমার হচ্ছে সেট অ্যাসাইডের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে ফেলছে। এখন ওই অ্যাপ্লিকেশন ডিল করতে গিয়ে কোর্টে চলে গেছে 4 মাস। তাহলে কি কোর্ট কি তোমাকে বলবে এই ভাই তোমার তো টাইম নাই, আপিল টাপিল করতে পারবে না? একথা বলতে পারে? পারে না। তো আইন বলতেছে সেট অ্যাসাইডের জন্য যে টাইমটা গেছে ওই টাইমটাকে আমরা বাদ দেবো। তাহলে আলটিমেটলি তোমার হাতে কতদিন আছে? ওই যা ছিল তাই। বুঝা গেল? ইয়েস স্যার। তো উদাহরণটা বুঝছেন কেউ? বাকিরা যদি না বুঝেন বলেন। স্যার আরেকবার একটু বললে ভালো হইতো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, মারুফা খন্দকার আসপিয়ার কাছ থেকে টাকা নিছে 1 কোটি টাকা বা 2 কোটি টাকা। এখন খন্দকার আসপিয়া মামলা করছে মারুফার বিরুদ্ধে, টাকার মামলা। মারুফা টাকা শোধ করতে পারে নাই, মারুফার জমি, মামলাটা জিতলো কে? তাহলে আসপিয়া জিতলো, একটা জাজমেন্ট দেওয়া হলো আসপিয়ার পক্ষে, একটা ডিক্রিও দেওয়া হলো আসপিয়ার পক্ষে। এখন এই মারুফা তোমার কি করছে? ইন দ্য মিন টাইম টাকা ম্যানেজ করে ফেলছে। সরি, ডিগ্রি দিছে আসপিয়ার পক্ষে, এবং মারুফা যেহেতু টাকা শোধ করতে পারে নাই, মারুফার যে জমিগুলো ছিল ওই জমিগুলো তোমার গভর্নমেন্ট, এই কোর্ট হচ্ছে অ্যাটাচ করছে বা ক্রোক করছে, ক্রোক করে নিলামে বিক্রি করে দিছে। নিলামে বিক্রি করে সেই জমি কিনলোকে জয় কিনছে। বুঝলা? এতক্ষণ পর্যন্ত তো বুঝছো নাকি? জি স্যার। ওকে। এবার এবার এই এই যে খন্দকার আসপিয়া, উনি উনি তো তোমার হচ্ছে টাকা পাইলেই তো হবে, তার আলটিমেটলি তার তো মারুফার জমিটা নিয়ে তো কোনো উদ্দেশ্য না, তার তো টাকাটা ফেরত পাইতে হবে। এখন আইন এই জন্য যেটা করছে সেটা হলো যে যখন কোনো একটা এক্সিকিউশনে কোনো একটা অ্যাটাচমেন্ট এবং সেল হয়, ওই সেলের নির্দিষ্ট একটা টাইমের মধ্যে তুমি যদি অ্যাপ্লিকেশন দাও এবং সেখানে যদি পুরো টাকাটা দিয়ে দাও কোর্টকে, তাহলে সেলটা আমরা বাতিল করে দেবো এবং তোমার জমি তোমার কাছে ফেরত যাবে। এই টাকাটা আমরা যার দরকার তাকে ফেরত দিয়ে দেবো, এটা বলা আছে আইন। এখন মারুফা স্বাভাবিকভাবেই যেহেতু টাকা হাতে পেয়ে গেছে, ও কি করবে? সেল বাতিলের জন্য একটা অ্যাপ্লিকেশন দেবে। তো সেল বাতিলের জন্য একটা অ্যাপ্লিকেশন দিছে।
সেল বাতিলের অ্যাপ্লিকেশন দেওয়ার পর কোর্ট যেটা করছে সেটা হচ্ছে সেটা বাতিল করে দিছে, এবং বাতিল করে দিয়ে তোমার আসফিয়ার কাছে কি দিয়েছে, টাকাটা দিছে, এবং মারুফাকে জমিটা ফেরত দিছে। এতদূর পর্যন্ত বোঝা গেল? জি স্যার। জি স্যার। এখন জি স্যার। হ্যাঁ, এখন এখন ওই মামলার তো একটা রায় হয়ে গেছিল কিছুদিন আগে, তাই না? এবং ডিক্রি হয়েছিল। রায় এবং ডিক্রির পরে থেকে কি হয়, আপিলের টাইম গণনা শুরু হয়ে যায়, তাই না? তোমাকে তো একটা নির্দিষ্ট টাইমের ভিতরে আপিল করতে হবে আফটার দ্য জাজমেন্ট অর আফটার দ্য ডিক্রি। এখন ওই টাইমটা মনে করো ছিল টোটাল 6 মাস। এখন এই সেল ইন দ্য মিন টাইম, লাইক তোমার 6 মাসের মধ্যে তোমাকে আপিল করতে হতো। এখন এই সেল বাতিলের যে মামলাটা, এইটাই মনে করো চলছে হচ্ছে 8 মাস ধরে বা কিছুদিন ধরে চলছে। আইন যেটা বলতেছে সেটা হলো এই সেল বাতিলের প্রসেসটা যতদিন চলবে ততদিন পর্যন্ত তো তোমার হচ্ছে আপিল করে তোমার লাভ হবে না। কারণ কি, তুমি আপিল করে লাভ পাবা কোনো? কারণ অলরেডি তো একটা প্রসেস চলতেছে। আইন বলতেছে এই যে সেল বাতিলের প্রসেসটা যতদিন চলবে ওই টাইমটাকে আমরা আপিলের টাইমের সাথে ধরবো না। লাইক তোমার ধরা হবে যে ওই টাইমটা তোমার খতম হয় নাই, ওই টাইমটা তোমার হাতে আছে, বুঝছো? যাতে করে তোমার কোনো ক্ষতি না হয়। কারণ কি, সেল বাতিলের মামলা কতদিন চলবে এটা তুমি কিভাবে জানো? তো তার জন্য কি তুমি হচ্ছে আপিলের টাইম চলে গেলে তুমি আর আপিল করতে পারবে না? ইটস নট লাইক দ্যাট। যতদিন পর্যন্ত সেল বাতিলের মামলাটা চলতেছে বা প্রসেসটা চলতেছে ওই টাইমটুকু আমরা কাউন্ট করব না, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। বাকিটা বুঝছো? জি স্যার। না বুঝলে বইলো, না বুঝলে বইলো, আবার বলতেছি না বুঝলে প্লিজ বইলো। স্যার এখানে সেল বাতিলের যে অ্যাপ্লিকেশনটা দেওয়া হবে তারপর থেকে আবার নতুন করে অ্যাপ্লিকেশনের জন্য টাইম দেওয়া হবে, মানে লিমিটেশন টাইমটা তখন থেকে শুরু হবে যখন এই অ্যাপ্লিকেশনের জাজমেন্টটা পাওয়ার পর? মানে সেল বাতিলের প্রসেসটা স্বাভাবিকভাবে তোমার সবসময় কি সেল বাতিল হবে? আই মিন তুমি প্রসেস অ্যাপ্লিকেশন দিলেই তো সেল বাতিল হবে এমন না জিনিসটা। তো আইন যেটা বলতেছে সেটা হলো সেল বাতিলের প্রসেসটা যতদিন চলবে ততদিন পর্যন্ত তোমার লিমিটেশন টাইমটা স্টপ হয়ে থাকবে। সোজা কথা, যেদিন থেকে সেল বাতিলের প্রসেস শেষ হবে তখন থেকে তোমার লিমিটেশন পিরিয়ডটা শুরু হবে। এখন সে যদি সেল বাতিল না করে তাহলে তোমার লিমিটেশন পিরিয়ড স্টপ থাকবে না, অটোমেটিক চালু হয়ে যাবে যেদিন থেকে জাজমেন্ট হয়েছে সেদিন থেকে, বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা আমি আরেকটা লিংক দিয়ে দেবো তোমাদের এক্ষুনি, তোমরা একটু কাইন্ডলি জয়েন করে ফেলবা সাথে সাথে। হ্যাঁ, 5 মিনিটের আমরা ব্রেক দিই।